কিভাবে একটা গোটা জাতিকে বদলে ফেলা সম্ভব। চলুন আজ আমরা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এমনই এক সুনির্দিষ্ট রূপকল্পের গভীরে যাই। বলা হচ্ছে বাংলাদেশ এখন ঠিক এমনই এক ঐতিহাসিক মোড়ে এসে দাঁড়িয়ে আছে। চারপাশের চ্যালেঞ্জগুলো দেখে মনে হচ্ছে সবকিছু নতুন করে ভাবার সময় এসেছে। কিন্তু এই বদলের প্রয়োজনটা ঠিক কোথায়? আসলে দারিদ্র্য, সিস্টেমের মধ্যে গেড়ে বসা দুর্নীতি, সামাজিক অবিচার আর বৈষম্যের মতো বড় বড় কিছু সমস্যা আমাদের সবার সম্মিলিত অগ্রগতিকে আটকে রেখেছে। আর ঠিক এই চ্যালেঞ্জগুলোর উত্তর হিসেবেই গুরু দেলোয়ার হোসেনের লেখা দ্য আর্কিটেক্টস অফ টুমরো বইটি আমাদের সামনে একটা সমন্বিত পথরেখা তুলে ধরেছে। এটা কিন্তু শুধু একটা বই না, বরং এর ভেতরে আছে মুভিং ফরওয়ার্ড বা এগিয়ে চলা নামের একটা পূর্ণাঙ্গ দর্শন। এটাকে বলা যেতে পারে জাতীয় রূপান্তরের জন্য একটা কৌশলগত ইশতেহার। এই দর্শনের লক্ষ্যটা কিন্তু বেশ বড়। মূল উদ্দেশ্যটা হলো বাংলাদেশকে স্থিতিশীলতা আর অগ্রগতির একটা গ্লোবাল মডেলে পরিণত করা, অনেকটা জাপান বা সিঙ্গাপুরের মতো। আর এই বিশাল লক্ষ্যটা ছোঁয়ার জন্য একটা ৪২ দফা কর্মপরিকল্পনার কথা বলা হয়েছে। চলুন এর ভেতরে কি আছে একটু দেখা যাক। এই ৪২ দফা পরিকল্পনার একেবারে কেন্দ্রে আছে দফা ৪২। এটাকে বলা হচ্ছে পুরো রূপান্তরের মূল চালিকা শক্তি বা ইঞ্জিন। তো এই দফা চেনে জিনিসটা আসলে কি? এটা হলো ৯০টা সুনির্দিষ্ট সেবার একটা কাঠামো। এর প্রধান লক্ষ্য একটাই, দেশের জনসংখ্যাকে নিছক একটা সংখ্যা থেকে দেশের সেরা সম্পদে অর্থাৎ মানব সম্পদে পরিণত করা। এই ৯০টা সেবা আসলে কিভাবে কাজ করবে? আচ্ছা, সবার আগে দেখা যাক শিক্ষা আর মানব সম্পদ উন্নয়নের দিকটা। এখানে কয়েকটা বেশ ইন্টারেস্টিং উদ্যোগের দিকে তাকানো যাক। যেমন ফ্রাইডে এনজয় স্কুলের মাধ্যমে পড়াশোনা হবে চাপমুক্ত আর জীবনমুখী। আবার সুপার ক্যারিয়ার দেবে আধুনিক পেশার জন্য দরকারি প্রশিক্ষণ। আর পুরো বিশ্বের সাথে যোগাযোগ বাড়াতে থাকছে বিদেশি ভাষা ক্লাব। তো মানব সম্পদ তো তৈরি হলো, কিন্তু এর পরের ধাপটা হলো অর্থনৈতিক স্বনির্ভরতা। চলুন দেখি এই দর্শনটা কিভাবে সেটা নিশ্চিত করতে চায়। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য নতুন উদ্যোক্তা তৈরি আর বেকারত্ব কমানোর ওপর জোর দেওয়া হয়েছে। যেমন ধরুন, কর্জে হাসানা উদ্যোগের মাধ্যমে সুদবিহীন ঋণ দিয়ে একটা নৈতিক আর মানবিক অর্থনীতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আবার অন্যদিকে এসএমই হাট ও মেলার মতো প্ল্যাটফর্ম দিয়ে ছোট উদ্যোগদাতাদের জন্য সরাসরি বাজারে সুযোগ করে দেওয়া হচ্ছে। একটা উন্নত জাতির জন্য তো সুস্থ নাগরিক থাকাটা খুব জরুরি, তাই না? আর এ কারণেই এই পরিকল্পনার একটা বড় অংশ জুড়ে আছে স্বাস্থ্য আর সুস্থতা। এখানে খুব দারুণভাবে দেখানো হয়েছে যে স্বাস্থ্যসেবার ধারণাটা কতটা ব্যাপক হতে পারে। একদিকে যেমন গুরুতর অসুস্থদের জন্য প্যালিয়েটিভ কেয়ার বা সুবিধাবঞ্চিতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আছে, ঠিক তেমনি মানসিক স্বাস্থ্যের জন্য যোগব্যায়াম বা মেডিটেশনের মতো প্রতিরোধকমূলক ব্যবস্থার কথাও ভাবা হয়েছে। আর সব শেষে একটা মজবুত সমাজ গড়তে হলে তো ভালো শাসন ব্যবস্থা, সংস্কৃতি আর সামাজিক কল্যাণের দিকেও নজর দিতে হবে। এই পরিকল্পনায় সেটার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে দুটো একদম ভিন্ন ধরনের কিন্তু সমান গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা বলা হয়েছে। দেখুন, একদিকে স্থানীয় পর্যায়ে ছোটখাটো সমস্যা মেটানোর জন্য আমাদের পুরনো পঞ্চায়েত প্রথাকে ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে। আবার অন্যদিকে যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য সবাইকে বাধ্যতামূলক সিভিল ডিফেন্স ট্রেনিং দেওয়ার মতো আধুনিক ব্যবস্থার প্রস্তাবও করা হয়েছে। এখন আসল প্রশ্নটা হলো, এত বড় একটা পরিকল্পনা বাস্তবে রূপ নেবে কিভাবে? দেখুন, এর মূল ব্যাপারটা হলো এটা নিছক কোনো সরকারি প্রজেক্ট না, বরং এটাকে একটা সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে। এর বাস্তবায়নটা শুরু হবে একেবারে শেকড় থেকে, মানে তৃণমূল পর্যায় থেকে। প্রত্যেকটা ওয়ার্ড বা ইউনিয়নে সার্ভিস টাস্ক ফোর্স তৈরি করা হবে, যারা মাসিকভাবে নিজেদের লক্ষ্য ঠিক করবে। তারপর ধীরে ধীরে সরকারি আর বেসরকারি সংস্থাগুলোর সাথে মিলে এই ছোট্ট উদ্যোগগুলোই একটা জাতীয় সামাজিক আন্দোলনের রূপ নেবে। আর এই বিশাল রূপকল্পকে সত্যি করতে দেশের সব নাগরিককে, বিশেষ করে তরুণ জেনজি প্রজন্মকে এই সামাজিক বিপ্লবে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। একটা দেশের ভবিষ্যৎ গড়তে আসলে কি লাগে? একটা নিখুঁত পরিকল্পনা, নাকি সেই পরিকল্পনাকে সফল করার জন্য সাধারণ মানুষের সম্মিলিত ইচ্ছা আর প্রচেষ্টা?